বিলুনিয়া দেপাল মহোদয়ার মোর্চা এবং আমার সামনে আছেন বিভিন্ন মল্লিকা দেপাল মহোদয়াদের বিধায়ক আমার সামনে এখানে উপস্থিত আছেন যারা আমাদের বিধায়ক বিধায়িকা এখানে উপস্থিত আছেন যারা এখানে বিধায়ক এখানে উপস্থিত আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন মহিলা মায়েরা এবং মেয়েরা বন্ধুগণ এখানে আমার পূর্ববর্তী বক্তারা উপস্থিত থাকার জন্য সবাইকে আমি এখানে আলোচনা রেখেছে জানাচ্ছি। আমার বন্ধুগণ এখানে আমার পূর্ববর্তী বক্তারা প্রায় 3 ঘন্টা ধরে এখানে আলোচনা রেখেছেন। এখানে বেশি আর কিছু বলার নেই আছে, তবে আমি 2-4টি কথা অবশ্যই আপনাদের সামনে রাখবো। 3 ঘন্টা ধরে এখানে বসে আছেন বন্ধুগণ, এখানে বেশি আর কিছু বলার নেই। আমরা শুনি, আমি 2-4টি কথা অবশ্যই বলে সামনে রাখবো বন্ধুগণ। গণতন্ত্র প্রায়শ আমরা শুনি যে কমিউনিস্টরা বলে ত্রিপুরাতে যে বন্ধুগণ আপনাদের হয়েছে ত্রিপুরাতে। অবগতির জন্য আমি জানান আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি যে কমিউনিস্টদের এদের একটা বাইলজ আছে বই, সেই বইটা এদের একটা বাইলজ আছে বই। এই যে কি লেখা আছে বাইলজ, যে পেজরা বলছে আছে বাইলজ যে আমাদের ওনারা বলছেন যে আমাদের চালাতে হবে এবং ডিক্টেটরশিপ চালাতে হবে। যারা ডিক্টেটরশিপ চালাবেন, যারা মন্ত্রী আছেন তাদের মাধ্যমে, যারা শ্রমজীবী আছেন তাদের মাধ্যমে বিপ্লবী সরকারে থাকতে চায়। এর মাধ্যমে এবং এদের যে এইমড অবজেক্টিভ চাই এবং ওদের যে এইমড অবজেক্টিভ চাই এবং আমরা দেখেছি এবং আমরা দেখেছি এই ধরনের পরবর্তী বক্তারা এখানে বলেছেন আমাদের নারীদের এখানে বলেছে সম্মান আমাদের নারীদের করেছেন যে সমাজ এখানে আমরা জানতাম করেছেন যে নির্বাচন আমাদের এখানে আমরা জানতাম ভোট নির্বাচন সন্ত্রাস ভোট এবং দর্শন এগুলো আমাদের প্রতিটা নির্বাচন আমরা দেখেছি। আজকে কংগ্রেসের কথা যদি আমরা বলি, ওনারা বলছেন গণতন্ত্র যেখানে নেই, এই দেশের মধ্যে নাকি গণতন্ত্র নেই। আমি বলতে পারি আপনাদের মাধ্যমে ওনাদেরকে বলতে চাই ইমার্জেন্সির কথাকে আপনারা ভুলে গেছেন। ইমার্জেন্সির সময় কি করেছিলেন সাংবাদিক থেকে আরম্ভ করে যারা প্রতিবাদী হয়েছিলেন তৎকালীন সময়, যারা বিরোধী দলের 2023 ইলেকশনে আমরা বলেছি কোনো অবস্থায় ত্রিপুরাতে কোনো ধরনের ঘটনা উপঘটনা যেন না হয় এবং সেটাই আমরা করেছি। সারা ভারতবর্ষের মধ্যে এখন এটা একটা আলোচ্য বিষয় যে কিভাবে 2023-এ যেখানে এই কমিউনিস্টরা এবং 5 বছরে যে আপনার জোট আমাদের কংগ্রেসের যে রাজত্ব, সেই রাজত্ব কাল দেখিয়ে এরপরে কি করে এখানে আমাদের এই 2023-এ এত সুন্দরভাবে ইলেকশন হলো। কোনো জায়গার মধ্যে কোনো সাইন্টিফিক রেগিংও দেখা যায়নি। বন্ধুগণ, ওরা নিজেদের গর্ববোধ করতো সাইন্টিফিক রেগিং নিয়ে। বিভিন্নভাবে মানুষের যে ইচ্ছা, তাদের যে মনের যে ভাব এবং কাকে সমর্থন করবে সেগুলো আমরা নিজেরা দেখেছি। সেইগুলো তাদেরকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছে। কিন্তু আমরা 2023-এ আমরা প্রমাণ করে দিয়েছি যে ত্রিপুরাতে কিভাবে আমাদের গণতন্ত্র রক্ষা করতে হয়। আপনারা দেখেছেন 2023-এর ইলেকশনের পরে যখন এখানে উপনির্বাচন হলো বক্সনগরে এবং আমাদের ধনপুরে, বক্সনগরে সবসময় সেখানে ত্রিপুরার ইতিহাস, এখানে আমাদের মাননীয় প্রাক্তন বিধায়ক এখানে আছেন বিল্লাল মিয়া মহোদয়, উনি সেখান থেকে নির্বাচিত হয়েছিলেন। সেখানে কি ধরনের ইলেকশন হতো উনি খুব ভালো করে জানেন, উনার সম্যক ধারণা আছে। উনি এখন আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। সেই জায়গায় আমরা সেই বক্সনগরে সেখানে আমাদের মাইনরিটি সংখ্যা সবচেয়ে বেশি। আজকে সারা ভারতবর্ষের মধ্যে এটা একটা আলোচ্য বিষয় যে কিভাবে এটা সম্ভব হয়েছে। শুধু আমরা সেখানে প্রায় 30,000 ভোটে আমরা সেখানে এই উপনির্বাচনে আমরা জিতেছি। শুধু জিতেইনি, শুধু সেখানে আমরা জামানত বাজেয়াপ্ত পর্যন্ত করেছি। ধনপুরের কথা যদি আমরা বলি, গত ইলেকশনে মাত্র আমরা 3,500 ভোটে জিতেছি। তাও কয়েক গভর্নর পর সেখান থেকে আমরা গত বছর আমরা জিত হাসিল করেছি। কিন্তু এই উপনির্বাচন আমরা কি করলাম, 18,000 ভোটে আমরা ধনপুরে জিতেছি। এবং কোনো জায়গায় কোনো ধরনের যে ঘটনা আগে কমিউনিস্টদের সময় হতো, জোট আমলে যেটা হতো, সেই ধরনের ঘটনা কিন্তু হয় না। সেই কারণে আমি বলছি যে গণতন্ত্র কাকে বলে আমরা কিন্তু প্রকৃত অর্থে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আমাদের শিখিয়েছেন যে গণতন্ত্রের মাধ্যমে কিভাবে মানুষ কাকে সমর্থন করবে তার অধিকার রয়েছে এবং তার অধিকারের রেজাল্ট আমরা কিন্তু পেয়েছি। বন্ধুগণ, যেখানে যেখানে কমিউনিস্টরা রাজত্ব করেছে, আমি পশ্চিমবাংলাতে 2বার গিয়েছি, সেখানে আমি কি অবস্থা দেখছি, তৃণমূলের অবস্থা সেখানে আমরা দেখে এসেছি। যে মানুষ একবার চেয়েছিল যে না 34 বছরের যে কমিউনিস্টদের যে রাজত্ব পশ্চিমবাংলায় ছিল সেখান থেকে তার উৎখাত হোক এবং তৃণমূলকে এনেছিল। কিন্তু আমরা ওখানে কি দেখি, সেই কার্বন কপির মতোই অবস্থা, বরং আর একটু বেশি সেই অবস্থার মধ্যে পশ্চিমবঙ্গে এখন চলছে। বন্ধুগণ, আমি নিশ্চিত এইবার মাননীয় প্রধানমন্ত্রীজি সেখানেও 42টার মতো আসন সংখ্যা আছে। কিন্তু আমি নিশ্চিত এইবারও যে গত বছর 18টা আসন পেয়েছিল, এবার এর থেকেও বেশি আসন সংখ্যা পশ্চিমবঙ্গে নিশ্চয়ই পাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এইবার আমাদের বলেছেন যে আপনারা যান সমস্ত যার যার প্রদেশে আপনারা যান। দিল্লিতে যখন আমাদের মিটিং হলো সেখান থেকে উনি বলে দিয়েছেন 370 আমাদের ভারতীয় জনতা পার্টির এবার আসন সংখ্যা আমাদের চাই। এখানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই বিষয়ে বলেছেন। কিন্তু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এই 370 এটা কেন করেছেন, যে 370 ধারা নিয়ে এতদিন ধরে জম্মু এন্ড কাশ্মীরের মধ্যে কত রকমের কথা ছিল যে 370 এবং 35-এ এই ধারা কোনো অবস্থায় এটাকে বিলুপ্ত করা যাবে না। এবং যার জন্য আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনি কি বলেছেন, এক দেশের মধ্যে এক বিধান এবং এক প্রধান এক নিশান থাকতে হবে, যেখানে দু বিধান
এবং দূর আমাদের থাকতে পারবে না, সেই জায়গার মধ্যে উনি প্রাণ ওনার বলিদান হয়েছেন। সেটাকে মাথায় রেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি করলেন, সেটাকে বিলুপ্ত করলেন। ওখানকার যারা মহিলারা ছিলেন, সেই মহিলারাদের তাদের পরে এই আইনের কারণে কি হতো, তাদের কোনো অবস্থায় যদি কোনো বাইরের কোনো পুরুষের সাথে তাদের বিবাহের সম্পর্ক হয়, তাহলে তাদের ওখানকার তাদের জমির যে রাইট সেটা পাবে না। আজকে আমাদের জম্মু এন্ড কাশ্মীর আমরা দেখতে পাচ্ছি ওখানকার মহিলারা খুশি, এখন মনে হচ্ছে নতুন ভাবে সেখানে স্বাধীনতা লাভ হয়েছে। সেখানে এখন আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় যেটা বলেন যে আমাদের মেইন এইম সেট অবজেক্টিভ হচ্ছে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট, সেখানে এখন ডেভেলপমেন্ট হচ্ছে বন্ধুগণ। আপনারা এটাও দেখেছেন যে এখন নতুন ভাবে INDI এর একটা জোট হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা প্রায় সময় সব জায়গায় বলি যে এটা আমাদের দেখতে হবে। এখন যারা কিছুদিন আগেও যখন পশ্চিম বাংলার মধ্যে যখন কমিউনিস্টদের সাথে কংগ্রেস হাত মিলালো, তখন তারা কি করলো, তারা তখন কংগ্রেস থেকে ডেজিগনেশন দিয়ে ত্রিপুরাতে তারা তৃণমূল করা শুরু করলো। এখন আমি যদি ওদেরকে প্রশ্ন করি, এখন আপনারা আবার কংগ্রেসে চলে গেলেন, এটা কি করে সম্ভব হলো? এখন ইন্ডিয়া জোট এখন বলছে না আমরা CPM এর সাথে হাত মিলাইনি, আমরা ইন্ডিয়া জোটে আছি। এক অদ্ভুত, ইন্ডিয়ার এ তো চলে গেছে, অ্যালায়েন্স নেই। আর এখন অ্যালায়েন্স নেই, আস্তে আস্তে করে একজন তো সেই জেলের ভিতরে ঢুকে গেছে, আস্তে আস্তে করে ওই আইএই চলে আসবে, আলটিমেটলি কেউ থাকবে না। বন্ধুগণ, শোলের ডায়লগ আমি সব জায়গায় দিই যে যখন ধর্মেন্দ্র আর অমিতাভ বচ্চন যখন বললো যে পিস্তল আ চুকা হ্যাঁ, শোলে বিশ্ব আপনারা দেখেছেন, তখন এই খবর পেয়ে জেলার আসরানি বললো সব মানে যারা তার যে পুলিশ বাহিনী, জেলের পুলিশ, তাদেরকে নিয়ে খুঁজতে গেল যে কোথায় সেই পিস্তল আছে। গিয়ে একটা জায়গায় বললে হল আদা ডাইনে আদা বাইরে আর বাকি মেরা সাথাও, একটু পরে গিয়ে দেখলেন পিছনে কেউ নেই। এই ইন্ডিয়া INDI এর এই অবস্থা হবে, ওই আমি থাকবো আর কেউ থাকবে না। বন্ধুগণ, মানুষ সব বুঝে, মানুষ সব এখন বুঝতে পারে শান্তি সম্প্রতি সেটা যখন বজায় থাকবে, যে সরকার শান্তি বজায় রাখবে, যে সরকার আমাদের মহিলাদের সুরক্ষিত রাখতে পারবে, তাদের প্রতি সমর্থন আমাদের সাধারণ মানুষের, আমরা জানি জনতার জনার্দন, তারা তাদের উপরে ভরসা রাখবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবার আপনারা দেখেছেন যে 22 তারিখ জানুয়ারি মাসে যেভাবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন, তাতে করে মানুষের সারা ভারতবর্ষে এখন যেন রামময় হয়ে গেছে। আমরা কোথায় কোথায় আমরা বলি যে রাম রাজত্ব নয়, এখন আর রাম রাজত্ব নয়। এবার 500 বছর যারা শহীদ হয়েছে এই মন্দির নির্মাণে, সেই জায়গায় তার হাত দিয়ে এই প্রাণ প্রতিষ্ঠা হলো আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এবং তারপর থেকে এখন মনে হচ্ছে সারা ভারতবর্ষে রামময় হয়েছে। কিছুদিন আগে এখানে আমাদের সেই আস্তাবল মাঠে সমস্ত ছোট ছোট ছেলে মেয়েরা তারা গীতা পাঠ করেছে এই রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে। সেখানে আমার মনে হয়েছে সারা ত্রিপুরাতে গীতাময় হয়ে গেছে। সারা ভারতবর্ষের এখন যে অবস্থা আমরা দেখছি, মানুষের আস্থার বিষয় দাঁড়িয়েছে। আমি যে কথাটা বলার চেষ্টা করেছি, আমাদের বোনেরা এখানে আছেন, এখানে কি কি আমরা ত্রিপুরা সরকার করেছি সেটা এখানে বলেছেন আমার পূর্ববর্তী বক্তাগণ। 33% রিজার্ভেশন আমাদের সেই চাকরির ক্ষেত্রে আমরা করেছি। 137 জন TSR এ আমাদের মেয়েরা সেখানে তারা যোগদান করেছে। কিছুদিন আগে তাদের পাসিং আউট প্যারেডে আমি গিয়েছিলাম TSR এ, সেখানে আমি গিয়ে অদ্ভুত আমি মেয়েদের যে প্যারেড আমি দেখলাম, এবং তারা প্রাইজও পেয়েছে, সমস্ত পুরুষ মেয়েদের সাথে কম্পিট করে ওরা সেখানে প্রাইজ পেয়েছে। আমাদের ত্রিপুরার থেকে মেয়েরা কোনো অংশে কম নয়। দীপা কর্মকার একজন মেয়ে আজকে অলিম্পিকে ত্রিপুরার থেকে রিপ্রেজেন্ট হয়ে সারা ভারতবর্ষ থেকে রিপ্রেজেন্ট করে আজকে অলিম্পিকে উনি খেলতে গেছেন। শুধু না তাই নয়, কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের ত্রিপুরার মেয়ে একজন পাইলট হয়েছে, আমাদের ত্রিপুরার মেয়ে একজন রেলওয়ে ড্রাইভার হয়েছেন। এইরকম ভাবে আমাদের ত্রিপুরার মেয়ে কোনো অংশেই কম নয়। আমাদের ত্রিপুরার কোনো মেয়ের কোনো ট্যালেন্টের অভাব নেই। বন্ধুগণ, আপনারা দেখেছেন আমাদের সরকার, আমরা শুধু যে যে বিষয়গুলো এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলেননি সেই কথাগুলো আমি বলার চেষ্টা করবো। আমাদের ত্রিপুরা সরকার মেয়েদের জন্য কি করেছেন, মহিলাদের জন্য কি করেছেন। আমাদের 1%, আমাদের বিপ্লবজি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনই সেটা হয়েছিল। 1% যদি মেয়েদের যদি জমি জমা এইসব যখন রেজিস্ট্রেশন হয়, যদি মেয়েদের নামে হয়, মহিলাদের নামে হয় 1%, তার জন্য রেজিস্ট্রেশন কম লাগবে। এতে করে মহিলাদের সশক্তিকরণের ব্যবস্থা হয়েছে। বন্ধুগণ, আপনারা দেখেছেন কিছুদিন আগে যারা আমাদের গ্রাজুয়েট করছে মেয়েরা, তাদেরকে কোন রকম বেতন দিতে হবে না, সেই ব্যবস্থাটা ত্রিপুরা সরকার থেকে আমরা করেছি। কিছুদিন আগে আমাদের এই বিধানসভার মধ্যে আমাদের যে অর্থমন্ত্রী আছেন, সেখানে উনি তার ভাষণে সেই পিঙ্ক টয়লেটের কথা বলেছেন। দূর থেকে দেখলে আমাদের মহিলারা দূর থেকে দেখবে যে এই টয়লেট আমাদের জন্য, কারণ সাধারণ যে টয়লেট আছে সেখানে শৌচালয় আছে এবং সেগুলো যে সরকার দ্বারা তৈরি বা আমাদের মিউনিসিপ্যালিটির দ্বারা তৈরি, যাতে করে সেখানে তারা সুরক্ষিত থাকে, তারা যেন ঠিকভাবে যেতে পারে, এর জন্য আমরা পিঙ্ক টয়লেট করেছি। বন্ধুগণ, আমরা স্কুটি দেওয়ার ব্যবস্থা করেছি। এবার 100 জন যারা ভালো রেজাল্ট করবে তাদের জন্য, মেয়েদের জন্য আমরা স্কুটি দেওয়ার ব্যবস্থা করেছি। আমাদের ত্রিপুরা সরকারের কোন রকম স্টল যদি হয়, সেই স্টলের 50% রিজার্ভেশন থাকবে আমাদের মহিলাদের জন্য। আমরা মেয়েদের সুরক্ষিত রাখার জন্য ত্রিপুরাতে আমাদের 8টা ডিস্ট্রিক্ট আছে, 8টা ডিস্ট্রিক্টের মধ্যে 9টা
শুধুমাত্র পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত আমরা মহিলা থানা আমরা করেছি। বন্ধুগণ, 8টার মধ্যে দুটো, যেটা আমি বললাম 8+1, আমাদের পশ্চিম যে আমাদের যে ডিস্ট্রিক্ট আছে তার মধ্যে দুটো আমাদের পুলিশ থানা আছে। শুধু তাই নয়, 24/7 আমাদের পুলিশ সহায়তা কেন্দ্র সমস্ত যে থানাগুলো আছে সেই জায়গায় আমরা করেছি। কারণ আমরা জানি যে মহিলারা কোনো সমস্যা যদি হয়, অনেক সময় পুরুষ যারা পুলিশ আছে, পুলিশ আধিকারিকরা আছেন, তাদের কাছে গিয়ে কথা বলতে, তাদের যে সমস্যাগুলো সেগুলো বলতে গিয়ে অনেক সময় সমস্যা হয়। বন্ধুগণ, আমরা আমাদের মহিলাদের সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন জায়গায় আগরতলা থেকে শুরু করেছি, বিভিন্ন ক্যামেরা লাগাচ্ছি, যাতে কোনো জায়গায়, আর আমি আমাদের সরকারের পক্ষ থেকে বারবার বলেছি যে কোনো অবস্থায় কোনো মহিলা যাতে দায়িত্ব আমাদের, এবং সেই দিশায় আমরা কাজ করছি। বন্ধুগণ, আপনারা জানেন 2014 সময়ে আমাদের যখন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার দায়িত্ব নিলেন, এখন ভারতবর্ষের একটা যারা স্কলার ব্যক্তি তারা এখন বলছে যে আমাদের 2014 আগে ভারত কি ছিল আর 2014 পরে ভারত কি ছিল, এবং এই একটা রিসার্চ আগামী দিনে পিএইচডিও হবে, এইটুকু আমি বলতে পারি। বন্ধুগণ, আমরা দেখেছি 2014 সময়ে এই ভারতবর্ষ টিকবে কি টিকবে না, এরকম একটা অবস্থা হয়েছিল। আমাদের সোলজারদের গলা কেটে, ভারতবর্ষের মধ্যে গলা কেটে আমাদের সোলজারদের, বিএসএফ আর্মি ওদেরকে গলা কেটে আমাদের ভারতবর্ষে ফেলে দিত। আমাদের পার্লামেন্টে গণতন্ত্রের পীঠস্থান, সেখানে আক্রমণ করেছে, বোম্বেতে বোম ব্লাস্টিং করেছে, গোলাগুলি করে কত লোককে শহীদ করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এলেন, তখন সেই সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইকের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে আব ইয়ে নেই চলেগা। এখন আপনারা দেখুন, রা শব্দ নেই, পাকিস্তানের কোনো রা শব্দ নেই, চাইনার রা শব্দ নেই, ডোকলামের ঘটনা দিয়ে আপনারা সবাই জানেন। আমাদের সুরক্ষার দিক দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের সুরক্ষিত রেখেছেন, আমাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য আমাদের মহিলাদেরকে যেভাবে আমাদের, যেখানে 2014-তে ত্রিপুরাতে মাত্র 4 থেকে 5,000 এখানে এসএইচজি গ্রুপ ছিল, সেখানে আজকে 56,000-এর উপরে আমাদের এসএইচজি গ্রুপ হয়েছে। 5 লাখ মহিলা তার সাথে যুক্ত হয়েছে। আমি বিভিন্ন জায়গায় যাই, সেখানে আমি যখন দেখি আমাদের মহিলাদের মধ্যে এখন একটা চেহারা দেখলো, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, আমরা চেহারা দেখে বুঝতে পারি এখন সেই ঘরের শুধুমাত্র কাজকর্ম শুধু করতে হয় না, সাথে সাথে কাজও করতে হয়, এবং তার যে ভোকাল ফর লোকাল, তাদের নিজেদের প্রোডাকশনও বিভিন্ন কৃষি কাজ থেকে আরম্ভ করে বিভিন্ন ভাবে ওরা যুক্ত হয়েছে। আমাদের ত্রিপুরা সরকারের মাধ্যমে, আমরা ব্যাংকের মাধ্যমে রিভলভিং ফান্ড ওনাদের দিচ্ছি। ওনাদের যতক্ষণ ধরে মহিলারা উন্নয়ন না হবে, তবে কোনো অবস্থায় আমাদের সমাজেরও সেই পরিবর্তন বা উন্নয়ন হবে না। সেই দিশায় আমাদের কাজ করছি। বন্ধুগণ, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে অ্যাক্ট ইস্ট পলিসি যতক্ষণ ধরে আমাদের নর্থ ইস্টের ডেভেলপমেন্ট না হবে, ততদিন ধরে ভারতবর্ষ ডেভেলপমেন্ট হবে না। যেমন কথা, গ্যারান্টির কথা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন, এই যে গ্যারান্টির কথা, এটা কিন্তু আমরা বুক ফুলিয়ে এবার যে আমরা ইলেকশন লড়ছি, এর জন্য এখানে যারা যারা কার্যকর্তারা আমরা আছেন, আমাদের মহিলা মোর্চার যারা কার্যকর্তারা আছেন, বুক ফুলিয়ে আপনারা যে কাজের বিনিময়ে আপনারা ঘরে ঘরে যেতে পারেন, মানুষকে বলতে পারেন যে প্রধানমন্ত্রীজি এই কাজ করেছেন। যে কারণে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে সমস্ত ঘরে ঘরে যাওয়া, সম্পর্ক স্থাপন করা, আর সম্পর্কের মাধ্যমে সমর্থন নেওয়া, অর্থাৎ এই যে আপনার যে ওখানে গিয়ে আপনারা যে কথাটা বলবেন, কাজ করার পরেই কিন্তু আপনারা যেতে পারবেন। কিন্তু বন্ধুগণ, এখন যে ইন্ডিয়ার যে জোট হয়েছে, এখন যে ইন্ডির জোট হয়েছে, তারা গিয়ে কোন কাজ নিয়ে ওরা মানুষের কাছে যাবেন? না আগে কাজ করেছে, না এখনো কাজ করছে, আর আগামী দিন তো কোনো কাজই করবে না। কাজে ওদের কাছে কোনো ইস্যু নেই। এখন শুধু একটা ইস্যু, খালি বলবে যে ফ্ল্যাগ ছিনিয়ে ইত্যাদি, এসব কোনো ইস্যু নেই। বন্ধুগণ, দে আর অল টেস্টেড, সিপিএম টেস্টেড, কংগ্রেসও টেস্টেড। যে কারণে এখন মানুষ ভারতীয় জনতা পার্টিতে এসে যোগদান করেছেন। আজকে এখানে প্রাক্তন বিধায়ক আজকে জয়েন করবেন আমাদের সাথে। এখানে মহিলাজিকে আপনারা সবাই জানেন, এখানে আরো অন্যান্য যারা বিভিন্ন পার্টির যারা আজকে জয়েন করবেন, প্রায় 300 ফ্যামিলির মতো এখানে আজকে আমার কাছে যে
কাগজ আছে, প্রায় 300 ফ্যামিলির উপরে এখানে আছে জয়েন করবে। আজকে কোথায় বুঝতে পেরেছে যে ভারতীয় জনতা পার্টি ছাড়া এই দেশকে রক্ষা করার ক্ষমতা আর কারণ নেই। আমি বন্ধুগণ, আমি দেখতে পাচ্ছি যেখানে যাই সেখানে জয়েনিং আমরা দেখতে পাচ্ছি। বন্ধুগণ, আমি শিওর যে আগামী দিন আমাদের এই যে পশ্চিম আসনে যিনি দাঁড়িয়েছেন, সবাই উনাকে চিনেন, সবাই জানেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের শ্রী বিপ্লব কুমার দেবজি দাঁড়িয়েছেন। আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে। যেদিন 27 তারিখ আমরা মনোনয়ন দাখিল করতে গেছি, সেদিন যে পরিমাণে লোক আমরা দেখেছি, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছিলেন, হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী এসেছিলেন, এবং সেখানকার এমপি মহোদয় থেকে অনেকে এসেছিলেন। বলছে অদ্ভুত আমরা এক চিত্র এখানে আমরা দেখে গেলাম। এবং রেজাল্ট 4th জুন যেটা হবে সেটা আজকে ওনারা বলছিলেন 27 তারিখ, যে মনে হচ্ছে রেজাল্ট আজকেই বলা যাবে। শুধু তাই না বন্ধুগণ, 28 তারিখ যখন আমরা পূর্ব আসনে আমাদের রাজ ফ্যামিলি মহারানী কৃতি সিং দেববর্মন মহোদয়, সেখানেও আমরা যখন আমরা সেই মনোনয়ন দাখিল করতে গেছি, প্রচুর পরিমাণে লোক, প্রায় 40,000-এর মতো আমাদের জনসমর্থন সেখানে ছিল। তারা প্রসেশন করে সেখানে আমরা সেই মনোনয়ন দাখিল করেছি। সব জায়গার মধ্যে এখন মনে হচ্ছে মোদিময় হয়ে গেছে। মোদিজি বলছেন যে গ্যারান্টি আমি দিচ্ছি, মানুষকে গিয়ে বলবেন গ্যারান্টি দিচ্ছে, আমি যেটা বলেছি সেটা 100% যাতে স্যাচুরেশন হয় তার গ্যারান্টি আমি দিচ্ছি। বিকশিত ভারত সংকল্প যাত্রা এখানে রাজীববাবু বলেছেন যে বিকশিত ভারত, এটা শুধু এই অমৃতকাল যে চলছে, সেই বিকশিত ভারত 2024-এ আমাদের যে 2047 সনে সেটাকে আমরা তার রেজাল্ট আমরা পাবো। আমরা প্রতি ঘরে সুশাসন ত্রিপুরা সরকারের থেকে আমরা শুরু করেছিলাম বন্ধুগণ, এবং সেই বিষয়ে যে আমরা মানুষের জন্য কাজ করি এবং যা স্কিমগুলো আছে, যে যোজনাগুলো আছে, কেউ যেন বাদ না যায় তার জন্য সমস্ত ঘরে ঘরে গিয়ে প্রতি ঘরে সুশাসন, সেটাও দ্বিতীয় পর্যায়ে আমরা বিকশিত ভারত সংকল্প যাত্রার সাথে আমরা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ত্রিপুরাতে প্রায় 16টার মতো এলসিডি গাড়ি, এই গ্যারান্টির গাড়ি পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? যাতে কেউ বাদ না যায়। আমার যে কাজগুলো আমরা করেছি মানুষের জন্য, এই যে এতদিন ধরে আমরা কাজগুলো করলাম, সেই কাজগুলো নিয়ে মানুষ যেন তার সুফল পায়, তার লাভ পায়, সেই বিষয়ে আমরা কাজ করছি। বন্ধুগণ, এই নর্থ ইস্টার্ন রিজনে আমি যখন মুখ্যমন্ত্রীদের সাথে বসি, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বসেছেন, তখন সমস্ত মুখ্যমন্ত্রীরা বলছেন যে এখন মনে হচ্ছে আমরা ভারতবর্ষের সাথে আছি। এমন একটা অবস্থা করে রেখেছিল, একটা আমাদের ইন্টার স্টেট বর্ডার সমস্যা। আগে 7টা আমাদের নর্থ ইস্ট স্টেট ছিল, প্রধানমন্ত্রীজি সিকিমকে সাথে নিয়ে এখন নাম দিয়েছে অষ্টলক্ষ্মী। প্রধানমন্ত্রী এমন সব নাম দেন, এবং তাতে করে আমাদের মধ্যে যে একটা রিলেশন এখন ডেভেলপ করেছে। এখন আমাদের এই অ্যাক্টিভ পলিসির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি, যদি আমরা সবচেয়ে বেশি, ত্রিপুরার লোক সবচেয়ে বেশি আমরা তার সুফল পেয়েছি। উনি আমাদের হীরা মডেল দিয়েছেন। স্বর্ণ যুগের কথা আমরা শুনতাম, আগে যিনি 4 বারের মুখ্যমন্ত্রী প্রায় বলছে যে ত্রিপুরাতে নাকি স্বর্ণযুগ চলছেন। কোথায় স্বর্ণ? আমরা তো পেলাম না। আমাদের 13,000 কোটি টাকা যে এখানে ডেট রেখে গেছেন, তারপরে আমরা এখন মাননীয় প্রধানমন্ত্রী যে এখানে হীরা মডেল দিয়েছেন। ন্যাশনাল হাইওয়ে যে 6টা এবং আরো 4টা ন্যাশনাল হাইওয়ে তারও অনুমোদন দিয়েছেন। ইন্টারনেট 3rd স্ট্রংগেস্ট ইন্টারনেট ত্রিপুরাতে। আমাদের এখানে রেলওয়ে দিয়েছে। বিস্তা ডোমে যখন চড়ি, সেখান থেকে ফটো তুলে আমি বাইরে আমার জানাশোনা লোকদের কাছে আমি পাঠিয়েছি। ওনারা বলেন আপনি কি বিদেশে আছেন নাকি? আমি বললাম আমার আগরতলায় আছে, আমি এখান থেকে ধর্মনগর যাচ্ছি। এইরকম একটা চিত্র, এত সুন্দর ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যাকে সারা জীবন মানুষ মনে রাখবে, যে নর্থ ইস্টের ডেভেলপমেন্টের জন্য আমাদের যেভাবে উনি ত্রিপুরার জন্য করেছেন। শুধু তাই নয়, আমাদের রেলওয়ে এখানে 17 থেকে 18টা এক্সপ্রেস ট্রেন যায়, রাজধানী এক্সপ্রেস যায় এখান থেকে, কাঞ্চনজঙ্ঘা এখান থেকে যাচ্ছে, আমাদের বন্দে ভারত এর মধ্যে শুরু হবে, এর মধ্যে কানেকশন শুরু হয়ে গেছে, ইলেকট্রিফিকেশন। আমি যখন মালদা কিছুদিন আগে গেলাম, সেখান থেকে বন্দে ভারত দিয়ে আমি হাওড়াতে এসেছিলাম। সেখানে সেই ট্রেনের কথা ভাবতাম, আর কবে ত্রিপুরাতে স্টার্ট হবে সেই চিন্তা ভাবনা করছিলাম। আমি আধিকারিকদের সাথে কথা বলেছিলাম, ওনারা বলছেন যে সার্ভে হয়ে গেছে, সেটা কিছুদিনের মধ্যে শুরু হবে। কিছুদিন আগে আমি নর্থে আমি গিয়েছিলাম, সেখানে দেখলাম অলরেডি ইলেকট্রিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে, এবং অল্প দিনের মধ্যে আপনারা দেখবেন সেই বন্দে ভারতও ত্রিপুরাতে, সেই আমাদের এই সাউথে সব জায়গায় চলে আসবে। এইরকম হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি। আমাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে মানুষের জন্য কাজ করেন, এখানে মহিলারা যারা আছেন, অনেকে সারনেমে নিয়ে অনেকের সমস্যা হয়। প্রধানমন্ত্রী বলছেন মেয়েদের সারনেমের কোনো চেঞ্জ করার কোনো দরকার নেই, সারনেম যেটা আছে সেটা রাখলেও কোনো অসুবিধা নেই, থাকলেও না রাখলেও কোনো অসুবিধা নেই। এই হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমি আজকে এত ভালো লাগলো, এখানে মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদারকে আমি ধন্যবাদ দেব, এবং
এই মন্ডলের যিনি সভানেত্রী ওনাকে আমি ধন্যবাদ দেব যে এত সুন্দর একটা মহিলাদের আমাদের বোনদের এখানে উনি জমায়েত করেছেন। আমি সবাইকে যারা আজকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এখনো দেরি হয়নি, যারা এখানে আজকে জয়েন করেছেন তাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধন্যবাদ দেব যে এত সুন্দর একটা মহিলাদের আমাদের বোনদের এখানে উনি জমায়েত করেছেন। আমি সবাইকে যারা আজকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এখনো দেরি হয়নি, যারা এখানে আজকে জয়েন করেছেন তাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। নমস্কার। ধন্যবাদ আমাদের সবার প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মনীষা মহোদয়কে। আমাদের আজকে কংগ্রেসের যিনি প্রাক্তন বিধায়ক, তৃণমূলের বিজিত প্রার্থী এবং এই বিলোনিয়ার সবার প্রিয় দিলীপ চৌধুরী দিলীপ চৌধুরী করছেন, আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। বন্দে মাতরম অ্যাডভোকেট, উনার নাম বলা অ্যাডভোকেট ক্লাস তারপর ঘোষ, উনিও জয়েন করছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, নবাগতদের স্বাগতম, নবাগতদের স্বাগতম, বন্দে মাতরম, বন্দে মাতরম, নবাগতদের স্বাগতম। ভারত মাতা কি